মুনতাহা আর বেশি কথা বাড়ালো না, বই রেখে সোজা নিচে চলে আসলো। কিছুক্ষণ পর মাহতাবও নিচে আসলো। তারপর সবাই একসাথে ডিনার সেরে যে যার রুমে চলে গেল। মুনতাহা রুমে এসে বিছানায় হাত পা ছড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল। সারাদিন মাথায় হিজাব পরে রাখার কারণে মাথাটা তার ভীষণ ব্যথা করছে। মাহতাব রুমে এসে দেখে মুনতাহা একটা বালিশ মাথার নিচে দিয়ে অন্য বালিশটা ওপরে পা দিয়ে শুয়ে আছে। ও বিছানার কাছে এসে বলে, মুনতাহা, আমি কি আজকে ঘুমাবো না? দুটো বালিশই কি তোমার প্রয়োজন? উত্তরে মুনতাহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার টেডি ছাড়া ঘুম আসে না। আপনার রুমে টেডি তো দূরের কথা, একটা কোল বালিশও নেই, আর আমার টেডি ছাড়া ঘুম আসবে না। তাই আজকে আপাতত আপনার বালিশ দিয়ে কাজ চালাচ্ছি। এখন আপনি ঘুমাবেন নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাগিন ডান্স করবেন সেটা আপনার ব্যাপার, আমি ঘুমালাম। বলে আবারও চোখ বন্ধ করলো। মাহতাব বিছানায় উঠে এক টান দিয়ে মুনতাহার পায়ের নিচে থেকে বালিশটা নিয়ে মাথার নিচে দিয়ে বলে, এই 2-3 দিন টেরি ছাড়া যেভাবে ঘুমিয়েছ, আজকেও সেইভাবে ঘুমাও। যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারো। আমি মোটেও লজ্জা পাবো না, বুঝলে? কথাটা বলতে দেরি অমনি মুনতাহার ঠাস করে মাহতাবের পায়ের উপর পা ফেলতে দেরি করলো না। আকস্মিক এই আক্রমণের জন্য মাহতাব মোটেও প্রস্তুত ছিল না। আর জোরে পা ফেলাতে মাহতাব একটু ব্যথা পেলেও সেটাকে তেমন পাত্তা না দিয়ে মুনতাহাকে বলে, বউ, তুমি কি আজকে আমার পা ভাঙার ব্যবস্থা করছো? যেভাবে পা ফেললে মনে হলো পাটা আমার মনে হয় ভেঙে গেছে। দেখে তো চিকুন মনে হয়, কিন্তু এখন তো দেখছি ভালোই জোর আছে শরীরে। দেখো, এই বুড়ো বয়সে যদি পা ভেঙে যায় সহজে কিন্তু জোড়া লাগবে না। পরে তোমাকে কিন্তু আমার সেবা করতে হবে। যেহেতু এখন বিয়ে করেছি, মাও আসবে না সেবা করতে, তোমাকেই সব করতে হবে। আর যেখানে যাব আমার সাথে সাথে তোমাকেও যেতে হবে, হুইল চেয়ার ঠেলার জন্য। বুঝেছ বউ? তাই সাবধানে, নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। মুনতাহা কোনো কথা না বলে চোখ বন্ধ করে রইল। এখন এই লোকের সাথে কথা বললে উল্টাপাল্টা কথা বলে মাথা খারাপ করে দেবে, তাই আপাতত চুপ থেকে ঘুমিয়ে পড়াই ভালো। মুনতাহাকে চুপচাপ থাকতে দেখে মাহতাব এক টান দিয়ে ওকে নিজের হাতের ওপর এনে শুয়ে মুনতাহার একটা হাত নিজের পেটের ওপর রাখলো। মুনতাহা রেগে সরে আসতে চাইলেই মাহতাব বলে, বেশি কিছু চাই না তোমার কাছে বউ, শুধু চাই প্রতিদিন রাতে যেন অন্তত তোমাকে আমার বুকে নিয়ে ঘুমাতে পারি। অন্তত এতটুকু অধিকার দাও আমাকে, যাতে কোনো দিন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে যেন বাকিটা জীবন তোমার স্মৃতি নিয়ে বাঁচতে পারি। জানি না আমাদের সারা জীবন একসাথে থাকা হবে কি না, তবে আমি বৃদ্ধ বয়সে তোমার সাথে চাই। তোমার হাতে হাত রেখে সারাটা জীবন বাঁচতে চাই। বলেই চোখ বন্ধ করে নিল। মুনতাহা চাইলেও আর কিছু বলতে পারল না, তাই সেও চুপচাপ সেইভাবেই শুয়ে রইল এবং একটা সময়ের পর সেও ঘুমিয়ে পড়ল। মাহতাব চোখ খুলে মুনতাহার মায়াবী চেহারার দিকে তাকিয়ে বলে, ও হে আমার মায়াবতী, কোনো এক স্নিগ্ধ ভোরে তুমি আমার বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকাবে, আর আমি তোমাকে ভালোবাসি বলে বুকে জড়িয়ে নেব। জীবনে এতটুকু পূর্ণতা পেলেই চলবে, কারণ আমার জীবনটা তোমাকে নিয়ে। শুরু না হলেও আমি চাই আমার জীবনটা তোমাকে দিয়ে শেষ হোক। বলেই চোখ বন্ধ করে নিল। নুসরত রুমে এসে বিছানা থেকে ফোনটা হাতে নিতেই দেখে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। এর আগে কখনোই এই নাম্বারটা সে দেখেনি, কিন্তু আজকে হঠাৎ করেই সরাসরি মেসেজ দিল। ও ফোনের লক খুলে দেখে দুইটা মেসেজ এসেছে, যার একটাই লেখা কেমন আছো নুসু? আর অন্যটিতে লেখা প্লিজ রিপ্লাই দাও, আমি তোমার অপেক্ষায় আছি। নুসরত মনে মনে ভাবলো, এ আবার কোন পাগল যে ওর পুরো নামটার 12টা বাজিয়ে দিল, আবার নাকি রিপ্লাইয়ের জন্য অপেক্ষাও করছে। যত সব আউলা বাতাসের আমদানি বলেই ফোনটা টেবিলের ওপর রাখতেই যেতেই আবার নোটিফিকেশন আসলো। এবারও ওই নাম্বার থেকে মেসেজ, যাতে লেখা আছে, আমি জানি তুমি আমার মেসেজটা পড়েছো, কিন্তু রিপ্লাই দাওনি। প্লিজ একটু কথা বলো। নুসরত এবার রিপ্লাই দিয়ে বলে, আপনি কে ভাই? অযথা মেয়েদেরকে মেসেজ দিয়ে বিরক্ত করছেন কেন? আশ্চর্য। 1 মিনিটের মধ্যে ওই নাম্বার থেকে উত্তর এলো, ভাই বলে দুঃখ দিও না প্রিয়, কিছুদিন পরে তোমার জামাই হব, তাই আপাতত জামাই বলে ডাকতে না পারলেও সংক্ষেপে জান বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। নুসরত রিপ্লাই দিয়ে বলে, আজকাল মনে হয় পাবনা মেন্টাল হসপিটালের দারোয়ানগুলো ভালোভাবে ডিউটি করছে না, সেই জন্য তো আপনার মতো কিছু পাগল বের হয়ে রাতের বেলায় মেয়েদেরকে মেসেজ করে অত্যাচার করছে। অজ্ঞাত মানুষটি মুচকি হেসে পাল্টা মেসেজ দিয়ে বলে, প্রিয়, পাগল তো সেদিনই হয়েছি যেদিন তোমার ওই মায়ামাখা মুখটা প্রথম দেখেছি। সেদিনই তোমার প্রেমে আমি পিছলা খেয়ে পড়ে গেছি।
এরপর শুধু মেসেজ না, আস্তে আস্তে আমাদের কথাবার্তা হবে, ভালোবাসা আদান প্রদান হবে, বিয়ে হবে, বাসর হবে, তারপর কিউট একটা বাচ্চা হবে যে তোমাকে আম্মু আর আমাকে আব্বু বলে ডাকবে, বুঝেছো? নুসরাত রেগে মেসেজের রিপ্লাই দিয়ে বলে, এত কিছু যখন ভেবে ফেলেছেন, তাহলে বাচ্চার নাম কি রাখবেন সেটা ভাবেননি এখনো? তারপর বিপরীত পাশ থেকে আবারও মেসেজ আসে, সেখানে লেখা, তুমি তো দেখছি আমার চেয়েও ফাস্ট, দাঁড়াও এক্ষুনি, ভেবে বলছি ছেলে মেয়েকে কি নাম রাখা যায়। এবার মুনতাহা বিরক্ত হয়ে শেষবারের মতো রিপ্লাই দিয়ে বলে, হাই ডোজের নেশা করেছেন মনে হয়, সেই জন্যই এইসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। আপনি বরং বেশি করে লেবু দিয়ে শরবত বানিয়ে খান, দেখবেন আস্তে আস্তে নেশা কেটে যাবে। আর কখনো যদি আমাকে আপনি মেসেজ দিয়ে বিরক্ত করেন, তখন আপনি বুঝবেন নুসরাতকে নুসু ডাকার ফল কতটা ভয়াবহ। বলেই ফোনটাকে বন্ধ করে শুয়ে পড়ল আর মনে মনে বলল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি, ফালতু পোলা পায়। পরের দিন সকালে নুসরাত ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে বন্ধ। তারপর ওর হঠাৎ মনে পড়লো কালকে রাতে কোনো এক উচবুকের জন্য ফোনটা অফ করে রেখেছিল। যাই হোক, এখন খুশিমণি যেই ফোনটা অন করলো, একের পর এক মেসেজ এসে হাজির, সবগুলো কালকে রাতের পাঠানো। নুসরাতের বিরক্তিতে কপাল কুঁচকে এলো। কোথাকার কোন পাগল এসে ঝামেলা দিচ্ছে সেটাই বুঝতে পারছে না। ও বিরক্তি নিয়ে একটা মেসেজ ওপেন করতেই ওর চোখ কপালে উঠে গেল। সেখানে লেখা ছিল, জানো, আমি তোমার আচরণে খুবই ব্যথিত হলাম আজকে। তোমার 10টা না 5টা না একটা মাত্র হবু যাওয়ায় আমি, আর তুমি কিনা আমার মুখের উপর ঠাস করে ফোনটা বন্ধ করে দিলে। এর প্রতিশোধ আমি বাসর রাতে নিব তোমার কাছ থেকে। এখন যেভাবে আমার মুখের উপর ঠাস করে ফোনটা বন্ধ করে দিয়েছো, বাসর রাতে ঠিক এভাবে আমি ঠাস করে তোমার উপর গিয়ে পড়বো, দেখবে তখন কেমন মজা লাগে। চেয়েছিলাম বিয়ের আগে দুইজনে একটু ভালোভাবে প্রেম করব, তোমাকে কিছুটা রোমান্সের ট্রেনিং দিব, তারপরে গিয়ে বিয়ে করে বাসর করব, তাহলে ফিলিংসটা একটু অন্যরকম হতো। কিন্তু এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে বিয়ে করে সোজা বাসরাতেই সব শেখাতে হবে, যদিও তাতে একটু সময় লাগবে, কিন্তু কোনো ব্যাপার না, তুমি আর আমিই তো, তাই না, চলবে। নুসরাত আর বেশি দূর পড়ার সাহস পেল না। জানি না আর কী সব লিখছে। ও তাড়াতাড়ি সবগুলো মেসেজ ডিলিট করে দিল। কি নির্লজ্জ মানুষ, প্রথম দিনে কি ধরনের বাজে কথা বলছে, ছি, যত সব উজবুকের দল এসে হাজির। বলেই ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। এদিকে মুনতাহা উঠে ফ্রেশ হয়ে নিচে এসে ওর শাশুড়ির সাথে টুকটাক কথা বলছে আর ওনার কাজে একটু একটু সাহায্য করছে। মাহতাব আজকে বাড়িতেই আছে, নিজের স্টাডি রুমে বসে বসে বই পড়ছে। কিছুক্ষণ পর ওরা নাস্তা সেরে যে যার মতো তৈরি হয়ে নিল। মাহতাব আজকে ওদের কলেজে নামিয়ে তারপর কোর্টে গিয়েছে। সব কিছু নিয়মানুযায়ী চলতে লাগলো। এভাবে কেটে গেল 6 মাস। নুসরাত প্রথম প্রথম অপরিচিত মানুষটার মেসেজে কলে বিরক্ত হলেও পরে আস্তে আস্তে ওই লোকটার মায়ায় পড়ে গেছে। ও নিজেও ভালোবেসে ফেলেছে ওই মানুষটাকে, কিন্তু কখনো দুজনের সামনাসামনি দেখা হয়নি। তবে কিছুদিনের মধ্যেই দুজনেই দেখা করবে বলে ঠিক করেছে। অন্যদিকে মাহতাব আর মুনতাহার মধ্যে মোটামুটি একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। হাসি খুনসুটির মধ্য দিয়েই দিনকাল ভালোই চলছিল। দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক না হলেও একসাথে থাকতে থাকতে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ঠিকই হয়েছে। মুনতাহাও আস্তে আস্তে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মহান আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, সেটা ভেবেই মাহতাব আর তার পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নিয়েছে। এতে মাহতাবের মা খুবই খুশি হয়েছে যে সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। কিন্তু এই খুশি আর বেশি দিন টিকলো না ওদের জীবনে। বিষাদের এক কালো ছায়া এসে ধমকা হাওয়ার মতো সব কিছু এলোমেলো করে দিল। আজকে মুনতাহার জন্মদিন, তাই মাহতাব মনে মনে মুনতাহারকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছে। তাই আজকে তাড়াতাড়ি বাসায় ফেরার চেষ্টা করছে। কিন্তু কে জানতো এই একজনের এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ দিয়ে ওদের জীবনের গতিপথ সম্পূর্ণ পাল্টে দেবে। মাত্র কয়েকটা ছবি এলোমেলো করে দিল সব কিছু। মুনতাহা আজকে ওর কলেজে যায়নি, তাই দুপুরের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছে। এই সময় হঠাৎ করে ওর মেসেজে একটা অপরিচিত আইডি থেকে কিছু ছবি আসলো। মুনতাহা ভিডিওটা বন্ধ করে ওই আইডিটার ভেতরে ঢুকে যা দেখলো, তাতে যেন ওর পুরো দুনিয়া ঘুরে গেল। সাথে সাথে ওর 2 চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ওর 2 চোখ বন্ধ করে নিয়ে আল্লাহর কাছে বলে, হিয়া রব, আমি তো কখনো আশা করিনি যে এমন একটা দিন আমার জীবনে আসবে। একটা মানুষ গত 6 মাস ধরে
আমার সাথে এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলো? ওনার বয়স আমার তুলনায় বেশি হওয়ার শর্ত। আমি তো মানিয়ে নিয়েছিলাম সব কিছু। কত মানুষ কতভাবে হাসাহাসি করেছে আমাকে নিয়ে। কই, আমি তো ছেড়ে যাইনি ওনাকে। তাহলে উনি কিভাবে আমার সাথে এই ভয়ঙ্কর প্রতারণা করতে পারলো? উনি কিভাবে আমাকে ঠকিয়ে একটা অন্য মেয়ের সাথে এত ঘনিষ্ঠ সম্পর্কে যেতে পারলো? হয়তো আমি বোকা ছিলাম, যার কারণে ওনাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আর সেজন্যই উনি আমাকে আজকে এত সুন্দর প্রতিদান দিল। মুনতাহা আর ভাবতে পারল না, শুধু ওর 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ও আরেকবার ছবিগুলোর দিকে তাকালো, যেগুলোর একটির মধ্যে মাহতাব একটি মেয়েকে জড়িয়ে ধরে গালে চুমু দিচ্ছে, অন্যটিতে মাহতাব মেয়েটির কোলের ওপর শুয়ে আছে, আর শেষেরটাতে মেয়েটি মাহতাবকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ছবিগুলোতে মেয়েটির ফেস অস্পষ্ট হলেও মাহতাবের ফেস স্পষ্ট। মুনতাহার মনে হচ্ছে কলিজা ফেটে 2 ভাগ হয়ে গেছে। আজকের দিনে যে ও এরকম একটা সারপ্রাইজ পাবে সেটা কখনো কল্পনাও করেনি। ও উঠে কোনো রকমে বোরকাটা পরে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে একটা ব্যাগ নিয়ে সোজা নিচে চলে আসলো। নিচে এসে ওর শাশুড়ির কাছে গিয়ে বলল ওর আব্বু একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই বাসায় যেতে হবে। ভদ্রমহিলা ভাবলো হয়তো বিষয়টা সত্যি, কারণ মুনতাহার চেহারা দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে কান্না করেছে। তাই তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না, যাওয়ার অনুমতি দিলেন। যেহেতু মুনতাহা এই 6 মাসে কয়েকবার সেখানে আসা যাওয়া করেছে, তাই সব কিছু ভালোভাবেই চেনে। মুনতাহা ওর শাশুড়ি মাকে বলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল। মুনতাহার রিক্সা স্টেশনে এসে থামতেই দেখলো একটা বাস ছেড়ে দেবে এক্ষুনি। ও তাড়াতাড়ি রিক্সার ভাড়া এক প্রকার দৌড়ে সেটাতে উঠে একটা ফাঁকা সিট দেখে বসে পড়ল। সাথে সাথে বাসটা ছেড়ে দিল। মুনতাহার 2 চোখ যেন আজ কোনো বাধা মানছে না, না চাইতেও চোখ থেকে পানি পড়ছে। ও বাইরের দিকে তাকিয়ে এক মনে ভাবছে, জানেন প্রিয়, খুব ইচ্ছে ছিল আপনার চোখে চোখ রেখে প্রশান্তির হাসি দেওয়ার, যে হাসির আবেশে লেখা থাকতো আমি আপনাকে ভালোবাসি। ইচ্ছে ছিল আপনার হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার, কিন্তু সেই ইচ্ছেগুলো আজ অপূর্ণই রয়ে গেল। আর সাথে দিয়ে গেল এক জীবনে আপনাকে না পাওয়া আফসোস। পারলে ক্ষমা করে দিন, দুঃখ ছাড়া আর আমি কিছুই দিতে পারিনি আপনাকে। তাই চললাম প্রিয়, আমার শূন্য স্থান অন্য কাউকে দিয়ে পূরণ করিয়ে নিয়েন আবারও। সন্ধ্যার আগে মাহতাব বেশ তাড়াহুড়ো করে বাসায় ফিরল, কারণ সে মনে মনে মুনতাহার জন্য একটা বড় সারপ্রাইজের আয়োজন করেছে আজকে। তাই নিচ থেকে সোজা নিজের রুমে চলে আসলো, কিন্তু রুমে এসে মুনতাহাকে দেখতে না পেয়ে বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু কোথাও মুনতাহার কোনো সাড়া পেল না। তারপর ভাবলো নুসরাতের সাথে হয়তো গল্প করছে ওর রুমে বসে, তাই হেঁটে নুসরাতের রুমের কাছে আসলো, কিন্তু সেখানে এসে দেখলো নুসরাত একা একা শুয়ে মোবাইল দেখছে। মুনতাহার কথা জিজ্ঞেস করতে নুসরাত বলে, ভাইয়া, ভাবি তো বিকালে তার বাবার বাসায় গিয়েছে। আঙ্কেল নাকি অসুস্থ, সেই জন্য। আমি তো বাসায় ছিলাম না তখন, আম্মুর কাছে নাকি বলে গিয়েছে। নুসরাতের কথা শুনে মাহতাব কিছুটা অবাক হলো, কারণ দুপুরের দিকে ওর সাথে কথা হয়েছে মুনতাহার বাবার, কিন্তু উনি তো এরকম কিছু বলেননি। তারপর যেহেতু উনি বয়স্ক মানুষ, শরীর খারাপ হতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। মাহতাব নুসরাতের রুম থেকে বেরিয়ে মায়ের রুমে আসলো। ভদ্রমহিলা মাগরিবের নামাজ পড়ে বসে তাসবিহ পড়ছিলেন। মাহতাবকে দেখে উনি জিজ্ঞেস করলেন, বাবা, কোনো সমস্যা হয়েছে? কিছু বলবে তুমি? মাহতাব বলে, আম্মা, মুনতাহা নাকি ওর বাসায় গিয়েছে, তোমাকে কিছু বলে গিয়েছে? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, যাওয়ার সময় আমার কাছে বলে গিয়েছে তোমার শ্বশুর নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য আমাকে বলে 4টার দিকে এখান থেকে রওনা দিয়েছে। মুনতাহাকে দেখে মনে হচ্ছিল বাবার অসুস্থতার কথা শুনে অনেক কান্নাকাটি করেছে, সেজন্য আমি আর বাধা দেইনি। কেন, ও তোমাকে কিছু জানায়নি এ ব্যাপারে? মাহতাব ভাবলো এখন যদি বলে মুনতাহা কিছু জানায়নি তাহলে হয়তো ওর আম্মা অন্য কিছু ভাবতে পারে, তাই ওকে কৌশলে উত্তর দিয়ে বলে, হ্যাঁ, আমাকে বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু ব্যস্ততার কারণে তখন আমি ফোন ধরতে পারিনি। পরে কাজ শেষ করে বলে ওর আম্মার রুম থেকে বেরিয়ে মুনতাহার ফোনে কল দিল। মুনতাহা মাত্রই গাড়ি থেকে নেমে বাসার গেটের সামনে এসে দাঁড়ালো। আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছে। এমনিতেই নিজেদের গাড়িতে আসলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু বাসে আসার কারণে আজকে বেশি দেরি হয়ে গেছে। ও বাসার সামনে এসে দাঁড়াতেই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখতে পেল মাহতাব কল করেছে, তাই ফোনটা কেটে বন্ধ করে দিল।
তারপর কলিং বেল বাজালো। 2-3 বার কলিং বেল বাজাতেই ওর আম্মু এসে দরজা খুলে দেখে মুনতাহা দাঁড়িয়ে আছে। তিনি অনেকটা অবাক হয়েছে এই সময় মুনতাহাকে দেখে। এমনিতেই চারিদিকে অন্ধকার হয়ে গেছে, তার উপর সাথে কাউকে দেখছে না। এর আগে যতবার এসেছে মাহতাব নিজে ওকে নিয়ে এসেছে, তাই আজকে ওকে একা দেখে তিনি মনে মনে কিছুটা বিচলিত হলেন। তিনি মুনতাহাকে জিজ্ঞেস করলেন, মুনতাহা, তুমি এই রাতের বেলা একা একাই এসেছো কেন এখানে? মাহাতাবা আসেনি তোমার সাথে? এমনি মুনতাহার মেজাজ খারাপ, তার উপর মায়ের কথা শুনে আরও রেগে গেল। সে এক প্রকার চেঁচিয়েই মাকে উত্তর দিল, কেন বিয়ে দিয়ে কি একবারে সারা জীবনের জন্য আমাকে বিদায় করে দিয়েছো? আমি কি কখনো একা আসতে পারবো না তোমাদের বাড়িতে, নাকি এখন আর সেই অনুমতি নেই? যদি সেইটাই হয় তাহলে বলে দাও আমাকে, আমি এক্ষুনি চলে যাচ্ছি তোমাদের এখান থেকে। মুনতাহার রেগে যাওয়া দেখে উনি হতভম্ব হয়ে গেলেন। উনি তো রেগে যাওয়ার মতো কোনো কিছু বলেননি। তিনি আবারও মুনতাহাকে বললেন, আমি সেটা কখন বললাম যে তুমি একা এই বাড়িতে আসতে পারবে না? এই রাতের বেলা তুমি একা একা এসেছো, সেজন্যতেই আমি জিজ্ঞেস করলাম। কারণ এখন চারদিকের অবস্থা মোটেও ভালো না, রাস্তাঘাটে কত রকমের বিপদ হতে পারে, আর তুমি কি না তাতে রেগে যাচ্ছ? যদি মাহাতা ব্যস্ত থাকে তাহলে অন্তত তোমার বাবাকে বলতে পারতে, উনি না হয় তোমাকে নিয়ে আসতেন। ওনাদের কথার মাঝেই মুনতাহার বাবাও এসে উপস্থিত হলেন। তিনি এইমাত্র আদরের মেয়েকে দেখে ভীষণ খুশি হয়েছেন, তাই সাথে সাথে মেয়ের কাছে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। মুনতাহা বাবার আদর ভালোবাসা পেয়ে একেবারে কেঁদেই দিল। দুই বাপ বেটির ভালোবাসার মধ্যে মুনতাহার মায়ের নিজেকে কেমন জানি ভিলেন মনে হচ্ছে। এতক্ষণ ধরে তো মায়ের সাথে কথা বলছে, সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা, উল্টো আরও রেগে কথা বলছিল। আর যেই বাবা আসলো অমনি গিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। ভদ্রমহিলা আর কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। মুনতাহা ওর বাবার বুক থেকে মাথা উঠিয়ে বলে, বাবা, আমি কিছুদিন এখানে থাকতে চাই। উকিল সাহেব ফোন দিলে তাকে তুমি বলে দিও। ওর বাবা মেয়ের মাথায় চুমু দিয়ে বলে, ঠিক আছে আম্মু, তোমার যতদিন ভালো লাগে তুমি ততদিন এখানে থাকবে, কোনো সমস্যা নেই। আমি তোমার উকিল সাহেবকে বলে দিব। বলে তিনি হেসে উঠলেন। কিছুক্ষণ পর বাবাকে ছেড়ে মুনতাহা নিজের চেনা পরিচিত রুমটাতে প্রবেশ করলো। আহা, এই রুমে একটা অন্যরকম শান্তি। খুব মিস করে ওর এই রুমটাকে। মুনতাহা বোরকাটা খুলে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। এদিকে মাহতাবের চিন্তায় মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। এমনিতেই মুনতাহা আজকে ওকে না বলে একা একা গিয়েছে, তার উপর একবার রিং হওয়ার পর এখন আবার ফোন বন্ধ বলছে। কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু অস্থির লাগছে। মাহতাব আর না পেরে শেষমেশ ওর শ্বশুরের ফোনে কল দিল। কল আসার সাথে সাথেই উনি ফোনটা রিসিভ করলে উনি কল রিসিভ করতেই মাহতাব ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, আঙ্কেল, মুনতাহার ফোন বন্ধ কেন? ও কি ঠিকমতো বাসায় পৌঁছেছে? জামাইয়ের কণ্ঠে মেয়ের জন্য ব্যাকুলতা দেখে তিনি হেসে উত্তর দিয়ে বলেন, হ্যাঁ বাবা, এইমাত্র বাসায় এসে পৌঁছালো, এখন ফ্রেশ হতে গিয়েছে। হয়তো ওর ফোনে চার্জ নেই, সেজন্য ফোন বন্ধ গেছে। তুমি চিন্তা করো না, ও ঠিক মতোই বাসায় এসে পৌঁছেছে। কিন্তু মুনতাহা আজকে একা আসলো কেন বাবা? তুমি আজকে আসলে না কেন ওর সাথে? মাহতাব ও শ্বশুরের কথা শুনে বেশ ভালোই বুঝতে পেরেছে হয়তো কোথাও কোনো সমস্যা হয়েছে। যেহেতু উনি সুস্থ আছেন, সেহেতু মুনতাহা নিশ্চয় বড়সড় কোনো কারণে মিথ্যা বলে ওখানে চলে গেছে। কিন্তু সেই কারণটা কি সেটা বিন্দুমাত্র আঁচ করতে পারেনি মাহতাব। কোনো রকমে ওনার প্রশ্নের উত্তর দিয়ে বলেন, আসলে আঙ্কেল, আমি আজকে কোর্টে একটু বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য মুনতাহার সাথে যেতে পারিনি। মুনতাহার আব্বু বলে, বাবা, মুনতাহা আমাদের এখানে কিছুদিন থাকতে চাইছে। ও হয়তো তোমাকে বলার সাহস পাচ্ছে না। যদি তুমি কিছু মনে না করো তাহলে ও কিছুদিন এখানে থাকুক সবার সাথে। উত্তরে মাহতাব বলে, না আঙ্কেল, কোনো সমস্যা নেই। যেহেতু ও কিছুদিন থাকতে চেয়েছে, থাকুক, আমি কিচ্ছু মনে করব না। শুধু মান্থা আসলে আমাকে একটু ফোন দিতে বলবেন। বলেই ফোনটা রেখে দিল। মাহতাব মনে মনে এক অজানা আশঙ্কায় কিছুটা ভয় পেয়ে গেল। ও যেটা ভাবছে সেটা নয় তো আবার। কোনো কিছুর বিনিময়ে ও মুনতাহাকে হারাতে পারবে না, তাতে ওর যত দূর যেতে হয় দরকার পড়লে তত দূরেই যাবে। উপরওয়ালা বাদে কোনো শক্তি ওর কাছ থেকে মুনতাহাকে কেউ কেড়ে নিতে পারবে না। মাহতাব ঠিক করলো আগামীকালই মুনতাহাদের বাসায় যাবে। না জানি মুনতাহা ওকে ভুল বুঝে আবারও ভুল কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলে। মুনতাহা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে ফোনটা অন করলো। কিছুক্ষণ যেতেই ওর ফোনে মাহতাবের কল আসলো। মুনতাহা কোনোভাবেই ফোন রিসিভ করছে না। অবশেষে মাহতাব আর না পেরে একটা মেসেজ দিল, যেটাতে লেখা ছিল, তুমি যদি এখন আমার ফোন রিসিভ না করো,
আমি এক্ষুনি তোমার বাসায় গিয়ে তোমাকে নিয়ে চলে আসব। আমিও দেখব তুমি কিভাবে আমাকে আটকাও। মুনতাহা শেষমেশ ফোনটা রিসিভ করতে বাধ্য হলো, কারণ এই লোকের কোনো বিশ্বাস নেই। যখন বলেছে তখন ঠিকই চলে আসতে সময় লাগবে না ওনার। মুনতাহা ফোনটা রিসিভ করতেই মাহতাব ঠান্ডা মাথায় বলে, মুনতাহা শোনা, আমার কি হয়েছে তোমার? আজকে তোমার বার্থডে, আমি ভেবেছিলাম তোমাকে সুন্দর একটা সারপ্রাইজ দেব, অথচ তুমি আমাকে না বলে বাসায় মিথ্যা বলে চলে গেলে, উল্টো আমাকে সারপ্রাইজ করে দিলে। মাহতাবের কণ্ঠ শুনে মুনতাহার দুই চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো কথা বলছে না। মাহতাব বুঝতে পেরেছে অনেক বড় কোনো সমস্যা হয়েছে, যার জন্য মুনতাহা এত কান্না করছে। কিন্তু কি হয়েছে সেটা কিভাবে জানবে? মাহতাব বেশ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় মুনতাহাকে জিজ্ঞেস করে, কলিজা আমার, তোমায় কেউ কিছু বলেছে? বলো প্লিজ, কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো পাখি। তুমি যদি না বলো তাহলে আমি কিভাবে বুঝবো যে কোথায় সমস্যা হয়েছে? এবার মুনতাহা ধীর কণ্ঠে মাহতাবকে বলে, আমাকে ক্ষমা করে দিন উকিল সাহেব। আপনার আর আমার পথ চলা হয়তো সৃষ্টিকর্তা এই পর্যন্তই লিখেছেন। আমাদের সম্পর্কের শেষ পরিণতি হয়তো বিচ্ছেদ। আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। নিজের মতো ভালো থাকুন। খুব শীঘ্রই আপনাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। মুনতাহার কথা শুনে মাহতাবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। কি বলে এই মেয়ে? কিসের ডিভোর্স দেবে ও? ওর মাথায় চরম লেভেলের রাগ উঠে গেল। এতদিনের ধৈর্য যেন এবার পুরোটা রাগে পরিণত হলো। ও নিজেকে কন্ট্রোল করতে না পেরে বেশ জোরেই মুনতাহাকে বলে, ফাইজলামি শুরু করেছিস তুই আমার সাথে? যে যখন যা মনে আসবে তাই করবি? আমার 6 বছরের ভালোবাসা এত সহজে শেষ করে দিবি তুই? তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা এখনও দেখিসনি। তোর এত বড় সাহস, তুই আমাকে ডিভোর্স দেওয়ার কথা বলিস? দরকার হলে তোকে মেরে মাটি নিচে পুঁতে ফেলবো, তারপর নিজে মরবো, তবুও তুই আমার থেকে মুক্তি পাবি না। গত 6 বছর ধরে তোর জন্য অপেক্ষা করতে করতে নিজেকে বুড়োর তালিকায় এনে দাঁড় করিয়েছি, আর তুই কেন ডিভোর্স দিবি আমায়? তুই দাঁড়া, আমি আসছি, তোর ডিভোর্স দেওয়ার শখ আমি জনমের মতো পূরণ করব। বলেই ঠাস করে ফোনটা রেখে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মাহতাবের কথা শুনে এত কষ্টের মাঝেও মুনতাহার চরম লেভেলের অবাক হলো। কি বলে এই লোক? 6 বছরের ভালোবাসা মানে কি? ওর তো বিয়ে হলো মাত্র 6 মাস হলো, তাহলে 6 বছর আসলো কোথা থেকে? মুনতাহা এর আগে কখনো মাহতাবের এত রাগ দেখেনি। আজকে মাহতাবের এই ভয়ঙ্কর রাগ দেখে মনে মনে সত্যি কিছুটা ভয় পেল। এর আগে কখনো কোনো পরিস্থিতিতেই মাহতাবকে এত রেগে যেতে শোনেনি, তবে মাঝে মাঝে ফোনে রেগে কথা বলতে শুনেছে। মুনতাহা মনে মনে নিজেকে নিজেই কিছুটা সাহস দিল। আমি কেন ভয় পাবো? অন্যায় করেছে উনি, অন্য মেয়ের সাথে রাত কাটানোর মতো বিশ্রী কাজ করেছেন উনি। তাহলে আমি কেন ভয় পেতে যাব? আমি কখনো আর ওনার বাড়িতে ফিরে যাব না। তাতে ওনার যা ইচ্ছা তা করে নিক। মাহতাব রেগে মুনতাহার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেই মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল। তাই আজকে আর চেষ্টা করলেও সেখানে যাওয়া সম্ভব না। মাহতাব রেগে গাড়িটাতে জোরে একটা লাথি মেরে মনে মনে বলে, বিপদ যখন আসে সব দিক থেকে একেবারেই আসে, আর সেই জন্যই আজকে গাড়িটাও নষ্ট হয়ে গেল। কালকে সকালে যেতে যেতে যদি বেশি দেরি হয়, তার মধ্যে যদি মুনতাহা ভুলভাল কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, রাগে মনে হচ্ছে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতে। কিন্তু তারপরও এত রাতে গাড়ি ছাড়া ওখানে পৌঁছাবেও সম্ভব না। তাই আগামীকাল ভোরেই রওনা দেবে বলে সিদ্ধান্ত নিয়ে গাড়িটা একটা ব্যবস্থা করে আপাতত বাসায় চলে আসলো। মুনতাহা সারা রাত আল্লাহকে ডেকেছে যাতে উনি আজকে না আসে, তারপর সকাল হলেই একটা ব্যবস্থা ঠিক করে নেবে। তবু কোনোভাবেই অসভ্য লোকের সামনে পড়বে না। কখনো ভাবতে ভাবতেই ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মুনতাহা ওপরের সিলিংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলছে, উকিল সাহেব, জানতেন তো মানুষ অভ্যাসের দাস। আপনিও আমার অভ্যাসে পরিণত হয়েছেন। গত 6 মাস ধরে আপনার সাথে এক ঘরে থাকতে থাকতে আপনি আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছেন, আর সেই অভ্যাসের উপর আমার নিজের অজান্তে এক ধরনের মায়া তৈরি হয়ে গেছে। আমি চাইলেও আপনাকে সারা জীবন ভুলতে পারবো না, কিন্তু আপনি আমার সাথে যে প্রতারণা করেছেন, আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছেন, আমি চাইলেও আপনাকে কখনো ক্ষমা করতে পারবো না। আপনার সাথে আমার যতই বিচ্ছেদ হোক, আমি জানি আমরা কেউ কাউকে কখনো ভুলতে পারবো না, কারণ মায়া পড়া সহজ কিন্তু মায়া কাটানো কঠিন। আমি ব্যর্থ যে আপনাকে আমি হালালভাবে পেয়েও নিজের করে রাখতে পারিনি। ভালো থাকবেন আমার উকিল সাহেব। ভাবতে ভাবতে ফুপিয়ে উঠল। এদিকে রাত 2টা বাজে। একটা অচেনা নাম্বার থেকে মাহতাবের ফোনে কিছু ছবি আর একটা মেসেজ এলো, যেটাতে লেখা ছিল, মাহতাব সাহেব, এখন কেমন অনুভূতি হচ্ছে আপনার?
নিশ্চয়ই বউকে হারানোর ভয়ে কলেজা শুকিয়ে আসছে আপনার। মনটা ভীষণ ছটফট করছে, তাই না? আমার এতেই বেশ শান্তি লাগছে। আপনি যত কষ্টে থাকবেন আমি তত বেশি শান্তি পাবো। আপনি যেভাবে আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন, আমিও ঠিক সেইভাবেই আপনার জীবনটাকে নষ্ট করে দেব। আস্তে আস্তে ধাক্কা সামলানোর জন্য নিজেকে তৈরি করুন। মাহতাব কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা চিন্তা ভাবনা করলো। তারপর একটা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, তুমি যে হো বাছাধন, তোমাকে তো আমি ছাড়বো না। আমার ছোট্ট বউটাকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা সারা জীবনের মতো পূরণ করে দেব। তোমার ভাবনা যেখান থেকে শেষ হয়, আমার ভাবনা সেখান থেকে শুরু হয়। তুমি যদি পাতায় পাতায় চলো, তাহলে আমি চলে হাওয়ায়। তোমার বিষয় একটু পরে দেখছি। আপাতত বউকে কন্ট্রোল করে নিই, তারপর তোমার খাতির যত্নের ব্যবস্থা আমি ঠিকই করব। এভাবে দুজনেই আল্লাহ আল্লাহ করে কোনো রকম রাতটা কাটিয়েছে। মুনতাহা খুব ভোরেই উঠে গেছে। যেভাবে হোক উকিল সাহেব আসার আগে মা বাবাকে বলে কোথাও চলে যেতে হবে। যে মানুষ নিজের বউ থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে রাত কাটায়, তার সামনে আর কখনো পড়তে চায় না সে। মুনতাহা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলো। তারপর হেঁটে ওর মা বাবার রুমের সামনে এসে নক করলো। ওর আম্মু এসে দরজা খুলে দিতেই মুনতাহা ভেতরে ঢুকে ওর বাবার কোলের ওপর গিয়ে শুয়ে পড়লো। ওর বাবা জিজ্ঞেস করলো, আম্মু, তুমি এত সকাল সকাল উঠেছো কেন? রাতে ভালো ঘুম হয়নি তোমার? উত্তরে মুনতাহা বলে, বাবা, অনেকদিন ধরে নানু আপুকে দেখি না। আমার আজকে ভীষণ ইচ্ছে করছে নানু বাড়িতে যেতে। প্লিজ যাই। ওর বাবা বলে, কালকেই মাত্র এলে, আজকেই কেন যেতে হবে? 2-3 দিন রেস্ট নিয়ে তারপর তোমার আম্মুকে সাথে নিয়ে যেও। মুনতাহা ওর বাবাকে কেমনে বোঝাবে যে ওই বুড়ো লোকটার থেকে পালাতে চাইছে? সেটা বললে তো আর যেতেই দেবে না ওকে, ঘাড় ধরে ওনার সাথে পাঠিয়ে দেবে। এরপর মুনতাহা মন খারাপের ভান ধরে ওর বাবাকে বলে, বাবা, আজকেই যাই, আবার তাড়াতাড়ি ফিরে আসবো। প্লিজ প্লিজ প্লিজ। মেয়ের আবদার ফেলতে না পেরে তিনিও বাধ্য হয়ে হ্যাঁ বলে দিল। মুনতাহার আম্মু বোকার মতো দুই বাপ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারই বাপের বাড়ি যাওয়ার জন্য তার মেয়ে কিনা বাবার কাছে আবদার করছে, অথচ সে যে সামনে তাদের দাঁড়িয়ে আছে তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য! এই মেয়ে কি আসলেই ওনার নিজের মেয়ে, নাকি ডেলিভারি হওয়ার পর কোনোভাবে পাল্টে গেছে সেটাই বুঝতে পারছে না। মুনতাহা বাবার অনুমতি পেয়ে এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুমে চলে গেল। তাড়াতাড়ি করে তৈরি হতে লাগলো। না জানি কখন ওই লোকটা জমের মতো এসে হাজির হয়, তার আগে কোনো এক রকম কেটে পড়লেই হলো। এখন প্রায় 7টা বেজে গেছে। মুনতাহা কোনো রকম তৈরি হয়ে বোরকা পরে মাথায় হিজাব বাঁধছে। এমনি ওর বাসার কলিং বেলটা বেজে উঠল। মুনতাহা ভাবলো হয়তো এত সকালে বাড়িতে যে আন্টি কাজ করে উনি এসেছে, তাই সেদিকে আর এত খেয়াল করেনি। ও নিজের কাজে মনোযোগ দিল। মিনিট 2 পরে ওর রুমের দরজায় কেউ জোরে জোরে শব্দ করে নক করছে। মুনতাহা বিরক্ত হয়ে দরজা খুলতেই মাহতাব রুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। মুনতাহা মাহতাবকে দেখে এক প্রকার লাফিয়ে উঠল ভয়। এই লোক এত সকালবেলা কি করছে এখানে? ও সেটাও ভেবে অজ্ঞান হওয়ার পালা। মাহতাব মুনতাকে বোরকা পরা অবস্থায় দেখেই ওর মাথায় আগুন ধরে গেল। ও ঠিকই বুঝতে পারছে মুনতাহা ওর থেকে পালাতে চাইছে। মাহতাব আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। যেখানে গত 6 বছর ধরে আর এখন বিয়ের 6 মাসে ওর জন্য ধৈর্যের ওপর ধৈর্য ধরছে, সেখানে ওর থেকে পালানোর চেষ্টা করছে। ওর রাগে মুনতাহার গালে জোরে চাপ দিয়ে বলে, কোথায় পালাচ্ছিলি তুই? বল আমাকে। তোকে এত বড় সাহস কে দিয়েছে যে তুই আমাকে ডিভোর্সের কথা বলিস? আমাকে কি খেলনা মনে হয় তোর? বল আমায়। মুনতাহা যেন এক নতুন মাহতাবকে দেখছে। এর আগে কখনো মাহতাবকে এই রূপে দেখেনি। তারপরেও আজকে ও মাহতাবকে ভয় পেল না। ও জোরে ধাক্কা দিয়ে মাহতাবকে দূরে সরিয়ে দিয়ে বলে, নোংরা লোক, কেন এসেছেন আপনি এখানে? আপনার মতো দুশ্চরিত্র লোকের সাথে আমি থাকতে চাই না কখনো। দরকার পড়লে সারা জীবন একা থাকবো, তাও আপনার মতো লোকের সাথে আর থাকবো না। যে লোক নিজের বউ থাকার শর্ত অন্য মেয়ের সাথে রাত কাটায়, তার সাথে আর এক মুহূর্ত সম্পর্ক রাখবো না। আপনার যা মন চায় তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। মাহতাব ওর কথা শুনে আরও রেগে গেল। ও মুনতাহাকে বলে, আমি অন্য মেয়েদের সাথে দিন কাটাই কিংবা রাত কাটাই, তাতে তোর সমস্যা কোথায়? তুই তো আর আমাকে ভালোবাসিস না। বিয়ে করেছি 6 মাস, অথচ এখনও তোর মনের নাগাল পেলাম না। আমি কি বসে বসে আঙ্গুল চড়বো তোর জন্য? দরকার পড়লে আমি 100 মেয়ের সাথে ঘনিষ্ঠ হব, রাত কাটাবো, তাও তুই আমার থেকে মুক্তি পাবি না। বেশি বাড়াবাড়ি করলে তোকে সামনে রেখে তাদের সাথে সময় কাটাবো, আর তুই সেটা নিজের চোখে দেখবি। বুঝতে পেরেছিস? মুনতাহা নিজের চোখের পানি মুছে মাহতাবের উদ্দেশ্যে বলে,
আপনি যার সাথে মনে চায় তার সাথে গিয়ে রাত কাটান, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে ডিভোর্স দিব, এইটাই শেষ কথা। ওর কথা শুনে মাহতাব ওর কাছে এসে এক টানে বুকে জড়িয়ে নিয়ে বলে, বউ তুই আমাকে কখনো এই কথা বলিস না। তুই ডিভোর্স দিবি এই কথা শুনলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। দরকার পড়লে তুই আমাকে মেরে ফেল, তাও ছেড়ে যাওয়ার কথা বলিস না বউ। মাহতাব মুনতাহাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বোঝাতে পারছে না। ওদের দুজনের চিল্লাচিল্লিতে দরজার সামনে এসে মুনতাহার আব্বু আম্মু এসে দাঁড়িয়ে আছে। এত সকালে মাহতাবকে এখানে আসতে দেখে তাদের মনে একটু খটকা লেগেছিল, আর এখন ওদের ঝগড়া শুনে পুরোপুরি শিওর হলো ব্যাপারটা। মুনতাহার আব্বু আম্মু ওদের ঝগড়া শুনে বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। মাহতাব সেটা শুনে মুনতাহাকে ছেড়ে একপাশে গিয়ে দাঁড়ালো। মুনতাহা ছুটে গিয়ে দরজা খুলে দিতেই ওর আব্বু আম্মু রুমের ভেতর প্রবেশ করলো। মুনতাহার আম্মু দুজনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই বড় কোনো সমস্যা হয়েছে, কারণ গতকাল যখন মুনতাহা অসময়ে বাসায় ফিরেছিল তখনই তার মনে সন্দেহ হয়েছিল, আর এখন মাহতাবের এত সকালবেলা এই বাড়িতে আসা আর দুইজনের ঝগড়া শুনে পুরোপুরি শিওর হয়েছেন। উনি মুনতাহাকে জিজ্ঞেস করলেন, মুনতাহা কি হয়েছে বলো, তুমি কাঁদছো কেন? আর জামাইয়ের সাথে কি নিয়ে তুমি এত জোরে জোরে ঝগড়া করছো? মুনতাহা শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। ও কী করে নিজের মা বাবাকে বলবে যে ওর উকিল সাহেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে আর তারা স্বামী স্ত্রীর মতন ঘনিষ্ঠ সময় কাটিয়েছে। মুনতাহা উত্তর না দেওয়ার কারণে এবার মুনতাহার আব্বু মুনতাহাকে জিজ্ঞেস করলো, মুনতাহা তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমাদের মাঝে যার কারণে জামাই এত রেগে আছে? বলো আমাদের। মুনতাহা না পেরে মা বাবাকে বলে, আব্বু, আমি ওনার সাথে আর থাকতে চাই না। উনি আমাকে ঠকিয়েছে, আমি ওনাকে ডিভোর্স দিতে চাই। মেয়ের কথা শুনে ওনারা দুজনেই অবাক হয়ে গেলেন। ওদের বিয়ের প্রথম মুনতাহা অনেক রাগারাগি করলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে গিয়ে আসছিল, কিন্তু কখনো ডিভোর্সের কথা বলেনি। কিন্তু আজকে কি এমন হয়েছে যে তার জন্য মুনতাহা সোজা ডিভোর্স দিতে চাইছে? মুনতাহার বাবা মাহতাবের দিকে তাকিয়ে দেখলো মাহতাব মুনতাহার দিকে তাকিয়েছে। মুনতাহার আম্মু রেগে মুনতাহাকে বলে, মুনতাহার, পাগল হয়ে গেছিস তুই? কি আবল তাবল বলছিস? তখন থেকে কিসের ডিভোর্স দিবি তুই? তোর মাথা ঠিক আছে নাকি মাথায় তার সবগুলো ছিঁড়ে গেছে বেয়াদব মেয়ে? তুই জামাইয়ের সামনে ডিভোর্সের কথা বললি কোন সাহসে? মুনতাহা ওর আম্মু আব্বুর দিকে তাকিয়ে বলে, শোনো, তোমরা আমাকে যতই জোর করো কিংবা শাসন করো, আমি ওনার সাথে আর থাকতে পারবো না। যদি আমাকে তোমরা এই ব্যাপারে কখনো জোর করো তাহলে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব, বলে দিলাম। বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। মাহতাব একভাবে মুনতাহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মুনতাহার মা বাবার যেন পুরো বিষয়টা মাথার উপর দিয়ে গেল। তারা তো এটাই বুঝতে পারছে না কি এমন ঘটলো যার কারণে তাদের মেয়ে ডিভোর্স দিতে চাইছে। মাহতাব ওনাদের দুজনকে বসতে বলে গিয়ে রুমের দরজা বন্ধ করে আসলো। প্রায় 1 ঘন্টা পর মাহতাব রুমের দরজা খুলে সোজা বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। এতক্ষণ রুমে এই 3 জনের মধ্যে কি কথাবার্তা হয়েছে তা সবারই অজানা। মুনতাহা ছাদে দাঁড়িয়ে মাহতাবের চলে যাওয়া দেখছিল। কেন জানি ওর কোনো কিছু ভালো লাগছে না, শুধু চোখ থেকে পানি পড়ছে। মুনতাহা নিজের চোখ মুছে মনে মনে বলে, আমি কেন ওনার জন্য কান্না করব? উনি আমার কেউ না। ওনার যার সাথে ইচ্ছে সম্পর্কে থাকুক, রাত কাটাক, তাতে আমার কিছু যায় আসে না। যে মানুষ আমাকে ঠকাতে পারে তার বিষয়ে আমি আর কখনো ভাববো না। বলে আবারও চোখের পানি মুছে নিল। এমন সময় হঠাৎ ওর ফোনে মেসেজের শব্দ হলো। মুনতাহা ফোনটা হাতে নিয়ে দেখে মেসেজটা মাহতাবের ফোন থেকে এসেছে, যাতে লেখা ছিল, অভিমানে মুখ ফেরালে সত্যিটা তো খুঁজলে না, প্রতারণা দেখলে শুধু ভালোবাসার বুঝলে না। তারপর আরও একটা মেসেজ আসলো, তাতে লেখা ছিল, মনে রেখো একদিন তোমাকে খুব আফসোস করতে হবে। মাঝরাতে ঘুম ভাঙবে কিন্তু ঘুমাতে পারবে না, চোখের জলে বালিশ ভেজাবে, মুখ চেপে কান্নার আওয়াজ থামাতে চাইবে, কিন্তু আমাকে আর ফিরে পাবে না কখনোই। মুনতাহার মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু বারবার ওই ছবিগুলো ওর চোখে ভাসছে। তখন আবার নিজের মনকে শক্ত করে নিচ্ছে। মুনতাহা আপাতত আর কিচ্ছু ভাবল না। সে নিচে এসে ওর আব্বু আম্মুকে বলে, আমি নানু বাড়ি যাচ্ছি, তোমরা আমার ডিভোর্স পেপার তৈরি করো। আমি আর কোনোভাবেই এই সম্পর্কে থাকতে চাই না।
ডিভোর্স পেপার রেডি করা হলে আমাকে খবর দিও, আমি এসেই সই করে দিব। বলে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওনারা দুজন ওর যাওয়ার দিকে হতভম্বের মতো তাকিয়ে রইল। মুনতাহার নানু বাড়ি ওদের বাড়ি থেকে বেশি দূরে নয়, অটোতে গেলে আধা ঘন্টা সময় লাগে। মুনতাহার রাস্তায় কিছুক্ষণ দাঁড়ানোর পরেই একটা অটো এলো। মুনতাহা হাতের ইশারায় অটোটা থামিয়ে তারপর সেটাতে উঠে বসেও নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওর মনে যে ঝড়টা বয়ে চলেছে সেটা ওর থেকে ওকে দেখে বোঝার কোনো উপায় নেই। দূর থেকে কেউ একজন এতক্ষণ ধরে ওর গতিবিধি লক্ষ্য করছিল। যে মুনতাহা গাড়িতে উঠল সেদিকে তাকিয়ে বলে, যাও পাখি, বেশি করে উড়ে নাও, এরপর তোমাকে এমনভাবে খাঁচায় বন্দি করব তুমি নিজে আর বেরোতে চাইবে না। এদিকে নুসরাত একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার সেই অজ্ঞাত প্রেমিকের সাথে দেখা করবে বলে। মনের ভেতরে ভয় ভয় কেমন ধুকপুক করছে আর বারবার শুধু আল্লাহকে ডাকছে। এমনি ভয়ে হাত পা কাঁপছে। তার মধ্যে হঠাৎ করে ফোনে মেসেজের শব্দে এক প্রকার লাফিয়ে উঠেছে। কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে দেখলো তার সেই অচেনা ভালোবাসার মানুষটার মেসেজ, যেখানে লিখেছে, নুসু জান, তুমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করো না, ভেতরে গিয়ে 3 নাম্বার টেবিলে বসো, আমি আসছি। নুসরাত মনে মনে